সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছি এবং মেরিট লিস্টের অপেক্ষায় আছি তাদের জন্য আজকে কিছু বিষয়ের দিক নির্দেশনা থাকবে এবং যারা ই-সনদ সংশোধন করবেন এবং সংশোধন করতেছেন তাদের বিষয়ে কি বিষয়গুলো সংশোধন করতে হবে সে বিষয় সম্পর্কে কিছু দিক নির্দেশনা থাকবে এবং ই-সনদ আপনি কতবার ডাউনলোড করতে পারবেন এই বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আলোচনা থাকবে। তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। সকল আপডেট তথ্য সম্পর্কে আপনাদের আমরা জানিয়ে দিব। প্রথমত হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ থেকে একটি বিশেষ নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বিষয়টা বলা হয়েছে যে অষ্টাদশ অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যয়নপত্র ডাউনলোড সংক্রান্ত এবং ভুল তথ্যাদি কিভাবে সংশোধন করবেন সেই সব তথ্য সংক্রান্ত বিস্তারিত এখানে বলা হয়েছে। তারা নোটিশে বলতেছে যে যারা প্রত্যয়নপত্র ওয়েবসাইটে যেটা আপলোড করা হয়েছে অর্থাৎ আপনারা যারা ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের সনদটি আপলোড করেছেন এই সনদটি আপলোড করার পর দেখা যাচ্ছে অনেকের ইনভ্যালিড পাসওয়ার্ড বা অনেকের লগইন হচ্ছে না ইত্যাদি বিষয়গুলো দেখা যাচ্ছে। তাদের ক্ষেত্রে এনটিআরসি কর্তৃপক্ষ একটা দিক নির্দেশনা দিয়েছেন, সেটা হচ্ছে যারা নিজেদের সনদটি একবার ডাউনলোড করেছেন তারা পরবর্তীতে এই সনদটি যদি ডাউনলোড করতে চান তার জন্য আপনাকে নির্দিষ্ট একটা চার্জ বা ফি আপনাকে প্রদান করা হবে। অর্থাৎ সনদ আপনি ফ্রিতে শুধুমাত্র একবারই ডাউনলোড করতে পারবেন। চিন্তা করতেছেন অনেকে দেন সনদ তো অনলাইনে দিয়ে দিছে, যখন খুশি তখন যতবার খুশি ততবার আমি ডাউনলোড করবো। না, এভাবে আপনি পারবেন না। এজন্য আপনাদের বারবার একটা বিষয় আমি সতর্ক করে দিয়েছিলাম যে আপনারা নিজেদের রোল নাম্বার এরপরে আপনাদের সনদ ইত্যাদি বিষয়ে আপনারা অনলাইনে প্রচার করবেন না। এখন অনেকের রোল নাম্বার দেখা যাচ্ছে অনলাইনে প্রচার করার ফলে আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের সনদ অন্যজনে ডাউনলোড করে দেখছে, পরবর্তীতে আপনার ইনভ্যালিড পাসওয়ার্ড আসতেছে বা লগ ইন করতে পারছেন। এই জন্য পরবর্তীতে আবার ডাউনলোড করতে গেলে আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা চার্জ বা ফি আপনাকে এখানে প্রদান করতে হবে। যদিও সনদ ডাউনলোডের বিষয়ে আরও কিছু রিস্ট্রিকশন অবশ্যই এখানে এনটিআরসি কর্তৃপক্ষ দেওয়া উচিত ছিল, কারণ রোল নাম্বারটা অ্যাভেলেবেল সবার কাছে থাকে। হ্যাঁ, এটা চাইলে যে কেউ আরেকজনের রোল নাম্বারটা পেতে পারে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা সনদটা ডাউনলোড করেছেন দয়া করে কেউ এটা ফেসবুকে ঢালাওভাবে প্রচার করবেন না। অনেকে প্রচার করতেছেন দেখতেছি। যদি আপনার গণবিজ্ঞপ্তিতে অন্য কেউ আবেদন করে দিয়ে বসে বা সাবমিট করে দিয়ে বসে বা তথ্য ভুল দিয়ে বসে আপনার কিন্তু পস্তাতে হবে এবং চাকরিটা আপনার হবে কি না সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা অনলাইনে প্রচার করতেছেন কিংবা আমার একান্ত কাছের মানুষ তার কাছে দিয়ে দিই, এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে অনলাইনে বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে অনেকে প্রচার চালাচ্ছে আমরা গণবিজ্ঞপ্তিতে আবেদন করে থাকি, আপনার ডকুমেন্টগুলো আমাদের কাছে দিলে বিশ্বস্ততার সাথে আমরা আপনাদের সকল কিছু সাবমিট করে থাকি। এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, সেটা হচ্ছে আপনারা নিজেদের তথ্য বায়োডাটা দয়া করে অন্য কারোর কাছে দিবেন না। আপনি নিজে সশরীরে উপস্থিত থেকে কম্পিউটারের দোকানের পাশে বসে আপনার বায়োডাটা তার কাছে হস্তান্তর করে আপনি দেখে আপনার সব ডকুমেন্ট দিয়ে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। আপনি অনলাইনে একজনকে চেনেন না জানেন না, তার কাছে আপনার সকল বায়োডাটা দিয়ে দিচ্ছেন, সে আপনাকে এভাবে আবেদন করে দেবে, সবকিছু সঠিক করে দেবে। এই বিশ্বস্ততার মাধ্যমে আমার মতে হচ্ছে এত দূর দূরান্তে এই তথ্যগুলো এভাবে না দেওয়া সব থেকে ভালো হবে। সব থেকে ভালো যেহেতু হবে আপনি সরাসরি উপস্থিত থেকে আবেদনটা করবেন। অনেকে কিন্তু চরম ভুল করবেন, যে অনেকে বলবে 40টা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন আমি আপনাকে সবকিছু দেখা দেবো, বুঝাইয়া দেবো ইত্যাদি ইত্যাদি। অনলাইনে অনেকে অনেক কিছু প্রচার করতেছে। এইখান থেকে ভাই আপনাকে বিরত থাকতে হবে, কারণ
প্রতারক চক্র বিভিন্নভাবে আপনার তথ্যগুলো হাতিয়ে নেবে। এক্ষেত্রে আপনি আপনার একটা আবেদনে যদি সে ভুল করে বসে, সে আপনাকে সর্বোচ্চ পরবর্তীতে কি বলবে, ভাই আবেদনে ভুল হয়ে গেছে, সরি। কিন্তু পস্তাতে হবে কার? পস্তাতে কিন্তু আপনার হবে। এই জন্য নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, কিভাবে আবেদন করলে আপনার ভালো হবে সে সিদ্ধান্ত আপনার। আমি একটা আপনাকে পরামর্শ দিলাম, ইচ্ছা হলে আপনি গ্রহণও করতে পারেন, নাও পারেন। এরপরে আসেন দেখি, তাহলে আমরা কি জানলাম, ই প্রত্যয়নপত্র বা ই সনদ আমরা একবারই ডাউনলোড করতে পারবো। 2 নম্বরে হচ্ছে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি তারা যে ই সনদটি পাবো, এই ই সনদটা আপনারা সুন্দর করে আপনাদের মোবাইলের ড্রাইভে আপনি এটা সেভ করে রাখতে পারবেন, কিংবা অনলাইন কপি আপনি যে কোনোভাবে সংরক্ষণ করে রাখবেন। এবং এটা পাওয়ার পর আপনি কয়েকটা কপি প্রিন্ট করে রাখবেন, রঙিন প্রিন্ট করে রাখবেন, রঙিন কপি, যেন আপনি সব জায়গায় এটা কাজে লাগাতে পারেন। এরপরে যাদের নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ বা স্থায়ী ঠিকানা ভুল আছে, তারা ই সনদপত্র ডাউনলোড করার পর এটি সংশোধনের জন্য আপনাকে ই সনদ সংশোধনের জন্য একটা ফর্ম আছে, এই ফর্মে আপনাকে আবেদন করে প্রথমে ভুলটা লিখতে হবে, এরপরে সঠিক কোনটা হবে সেটা লিখে আপনার জেলার নাম লিখে আপনি 100 টাকা ফি জমা দিয়ে আপনার এই ই সনদটি সংশোধন করতে পারবেন। এক্ষেত্রেও আপনি সরাসরি উপস্থিত থেকে আপনি এটা সংশোধন করবেন এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে 100 টাকা আপনাকে জমা দিতে হবে। তো যাদের সমস্যা আছে তারা এই সমস্যাটা সমাধান করে নেবেন। তবে মেজর যে সকল সমস্যা না, যেমন ডট নেই, স্পেস নেই, হ্যাঁ এটা সমস্যা, কিংবা একটা লেটার বা বর্ণ ভিতরে মিসিং হয়ে গেছে কিন্তু লেটার বর্ণটা না থাকলেও উচ্চারণটা সঠিক বোঝাচ্ছে, এগুলো মেজর সমস্যা না। যেমন নামের অর্ধেক আছে অর্ধেক নেই, এটা মেজর সমস্যা। কিংবা আপনার নাম একটা হয়ে গেছে আর একটা, এটা হচ্ছে মেজর সমস্যা। আপনার ঠিকানা দিছিলেন একটা, ওইখানে চলে আসছে আর একটা, এটা মেজর সমস্যা। এজন্য আপনাকে এই যেগুলো সমস্যা না এগুলোর জন্য আপনার সংশোধন এখন না করলেও হবে, কিন্তু পরবর্তীতে এটা করা লাগবে। কারণ আপনি যখন ইএফটি করতে যাবেন শিক্ষক হওয়ার পরে, তখন কিন্তু আপনার ফাইল আটকে যাবে। সব থেকে যেটা ভালো পরামর্শ সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, এরপর আপনার সকল চাকরির ডকুমেন্ট প্লাস আপনার শিক্ষাগত সকল